আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম আমার টাঙ্গাইল ট্রিপের ব্লগ নিয়ে। টাঙ্গাইলে যতগুলো প্লেস আছে ঘোরার মতো, আজকে আমরা সবগুলা প্লেস ঘোরার ট্রাই করব। খুব সুন্দরভাবে একটা প্ল্যান করে গিয়েছিলাম। সবগুলা প্লেসই ঘোরা হয়েছে, জাস্ট একটা প্লেস বাদে। একটু রাশ হয়ে গিয়েছিল, বাট আলহামদুলিল্লাহ খুব ভালো একটা সময় কাটছে। 201 গম্বুজ মসজিদ দেখার অনেক ইচ্ছে ছিল, সেটাও দেখতে পারছি। আর আমার অনেক শখ ছিল আমি টাঙ্গাইল যেয়ে তাঁতের শাড়ি বোনা দেখব অ্যান্ড সেখান থেকে শাড়ি কিনে আনবো। সেই উইশটাও আমার পূরণ হয়েছে। সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও, সো চলেন শুরু থেকে শুরু করা যাক। আমাদের টাঙ্গাইল ট্রিপ শুরু হওয়ার কথা ছিল সকাল 7টা বাজে, বাট একটু লেট হয়ে গিয়েছে। আমাদের বের হতে 8টা বেজে গেছে। আমরা সারাদিনের জন্য একটা গাড়ি নিয়ে নিয়েছিলাম, যে প্লেসগুলোতে যাব আমাদের সবগুলো প্লেসে সে নিয়ে যাবে। আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে বের হয়ে গিয়েছি। আমি অনেক দিন পর ঘুরতে বের হয়েছি, যার কারণে আমার কাছে বেশ ভালো লাগতেছিল। প্রায় ১-১.৫ ঘন্টা ড্রাইভ করার পর আমাদের গাড়ি দাঁড়ালো গ্যাস নেওয়ার জন্য। তো যতক্ষণ উনি গ্যাস নিচ্ছিল আমরা ততক্ষণ হাঁটাহাঁটি করছিলাম, আশেপাশে দেখছিলাম। আর আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে প্রথমবারের মতো টাঙ্গাইল যাচ্ছি অ্যান্ড অনেকগুলো প্লেস একদিনে ঘুরবো একসাথে। সব কিছু মিলিয়ে অনেক ভালো লাগছিল। মির্জাপুর আসার পরে আমাদের গাড়ি দাঁড়ালো। এখন আমরা মিষ্টি কিনবো একটা ঐতিহ্যবাহী দোকান থেকে। তো সামনে জ্যাম থাকার কারণে আমরা একটু আগে নেমে গিয়েছিলাম। নেমে হচ্ছে এই রাস্তাটা হাঁটতেছিলাম আর দেখতেছিলাম এখানে অনেক আখ বিক্রি করছিল। আমরা চলে আসলাম কালিদাস মিষ্টান্ন ভান্ডারে। এখান থেকে আমরা এখন মিষ্টি, সন্দেশ এগুলা কিনবো। আমি এর আগে কখনোই এখানে আসি নাই বা এখানকার মিষ্টি খাই নাই। বাট এটা অনেক পপুলার অ্যান্ড অনেক মজা এখানকার মিষ্টি। আমরা যেহেতু কিছুই জানি না এখানকার কোন মিষ্টিটা বেশি মজা বা কোন সন্দেশটা বেশি মজা, তাই আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। আর আমরা একদম ভেতরে গিয়েছিলাম যেখানে তারা মিষ্টি আর সন্দেশ মেক করতেছিল। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের মেকিং প্রসেসটাও আমি দেখেছি, আমার কাছে বেশ ভালো লাগতেছিল। তো যেহেতু আমরা এখান থেকে মিষ্টি সন্দেশ কিনবো, তাই আমরা এখানে যা যা ছিল প্রত্যেকটা আইটেম ট্রাই করছিলাম। প্রথমে হচ্ছে গুড়ের সন্দেশ আর চিনির সন্দেশ নিয়েছিলাম। এখানে 4 রকমের জিনিস ছিল, লাইক 2 রকমের মিষ্টি ছিল আর 2 রকমের সন্দেশ ছিল। একটা ছিল কালো জাম, একটা ছিল চমচম, গুড়ের সন্দেশ, চিনির সন্দেশ। তো প্রথমে হচ্ছে আমরা সন্দেশটা ট্রাই করছিলাম। আমি প্রথমে হচ্ছে চিনির সন্দেশটা খাচ্ছিলাম, যেটা আমার কাছে একদমই ভালো লাগে নাই। আমার কাছে একটু ড্রাই মনে হয়েছে। বাট পরে হচ্ছে আমি গুড়ের সন্দেশটা ট্রাই করছি, এটা আমার কাছে বেশ ভালো লাগছে। এই দোকানের কালোজাম আর চমচম মিষ্টিটাও অনেক মজা ছিল। মাশাআল্লাহ, আমরা প্ল্যান করেছি যে আমরা যখন ব্যাক করব তখন এখান থেকে মিষ্টি কিনে বাসায় নিয়ে যাব। এখান থেকে আমরা মিষ্টি সন্দেশ কিনলাম, কারণ এখন আমরা এখান থেকে যাব ডিরেক্ট সোহাগের অফিসের স্টাফের বাসায়। যেহেতু সোহাগের অফিসের যে স্টাফ ওনার বাসা টাঙ্গাইলে, তো সোহাগকে অনেকবার করে বলছে তার বাসায় যাওয়ার জন্য। তাই আমরা হচ্ছে প্রথমে তাদের বাসায় যাব, যে ওখানে সবার সাথে দেখা করব, নাস্তা করব, এরপর হচ্ছে ঘুরতে বের হব। ফাইনালি আমরা টাঙ্গাইলে তাদের বাসায় চলে আসলাম। এসে হচ্ছে সবার সাথে কথাবার্তা বললাম, ফ্রেশ হলাম। এখন হচ্ছে আমাদেরকে নাস্তা করতে দেওয়া হয়েছে। নাস্তায় বেশ অনেকগুলো আইটেম ছিল। পরোটা, ভাজি, ডাল, ডিম, গরুর মাংস, ছিটা রুটি। মাশাআল্লাহ অনেক মজা করে খেয়েছি। খাওয়া-দাওয়া শেষ করে একটু রেস্ট করলাম। এখন তাদের বাসার আশেপাশে একটু ঘুরতেছিলাম। বের হয়ে হচ্ছে এরকম একটা সুন্দর ভিউ দেখছিলাম। মাশাআল্লাহ আমার কাছে এই টাইপের ভিউ অনেক ভালো লাগে। আর আমাকে যদি কেউ বলে যে এখানে দাঁড়িয়ে থাকতে, আমি সারাদিন দাঁড়িয়ে থাকতে পারবো। আমার কাছে অনেক ভাল লাগতেছিল। এখন আমরা বের হয়ে গেলাম ঘোরাফেরা করার উদ্দেশ্যে। গাড়িতে ওঠার কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু হয়ে যায়। আর এরকম ভিউর মধ্যে বৃষ্টি উপভোগ করতে আমার কাছে বেশ ভালো লাগছিল। যাই হোক, যেহেতু আজকে ঘোরার লিস্টটা অনেক বড় অ্যান্ড অনেক জায়গায় যাওয়ার প্ল্যান আছে, তো আমাদের একটু রাশ হয়ে যাচ্ছিল, কারণ এখান থেকে নাস্তা করে বের হতে হতে 11টা বেজে গিয়েছিল। আর এখানে আস্তে আস্তে মোটামুটি 1.5 ঘন্টা ড্রাইভ করা লাগছে। ফাইনালি আমরা চলে আসলাম আমাদের প্রথম প্লেস, সেটা হচ্ছে মহেরা জমিদার বাড়ি। মহেরা জমিদার বাড়ি আসার এই রাস্তাটা বেশ সুন্দর ছিল। বাই দ্য ওয়ে, আপনাদেরকে একটা কথা বলে রাখা ভালো, এই ভিডিওটা কিন্তু 2025 এর মিডিলের দিকে। তখন অনেক গরম ছিল অ্যান্ড এই রোদ, এই বৃষ্টি, এরকম সিচুয়েশন ছিল। তো অ্যাজ ওয়েল অ্যাজ আমি ভিডিও করে রাখি, ব্লগ বানিয়ে রাখি, আমার আপলোড করতে একটু লেট হয়ে যায়। এখন আমরা ভেতরে প্রবেশ করব। ভেতরে প্রবেশ করতে হলে টিকিট লাগবে অ্যান্ড টিকিটের মূল্য ছিল পার পারসন 100 টাকা করে। আমরা যেহেতু 3 জন ছিলাম, আমরা 3টা টিকিট নিয়েছিলাম 300 টাকা দিয়ে। আর একটা ছোট্ট ইনফরমেশন, আমাদের সাথে ছিল জর্জ ভাইয়া। জর্জ ভাইয়া হচ্ছে সোহাগের কলিগ। তো এই 3 জন মিলে হচ্ছে আমরা আজকে টাঙ্গাইলে ঘোরাফেরা করব, খাওয়া দাওয়া করব, অনেক মজা করব।
আসলে এসব জমিদার বাড়ির ইতিহাস অনেক বড়। যেহেতু এখানে আমি ঘুরতে আসছি তাই আপনাদেরকে ছোট্ট করে একটু বলি। ১৮৯০ সালের দিকে কলকাতার যে কালীচরণ সাহা ও আনন্দ সাহা ছিল, তারা এলাকায় আসেন ও তাদের জমিদারি প্রতিষ্ঠা করেন। আর ১৮৯০ দশকের পূর্বে স্পেনের করডোভা নগরীর আদলে জমিদার বাড়িটা প্রতিষ্ঠিত হয়েছিল। স্বাধীনতা যুদ্ধে পাক বাহিনী মহেরা জমিদার বাড়িতে হামলা করে আর জমিদার বাড়ির যে কুলবধূ ছিল সে সহ ৫ জন গ্রামবাসীকে নির্মমভাবে গুলি করে হত্যা করে। সময়টা ছিল ১৯৭১ সালে। পরবর্তীতে তারা লোহজং নদীর নৌপথে এ দেশ ত্যাগ করেন। বাই দ্য ওয়ে, লোহজং কিন্তু আমার নানু বাড়ি, মানে আমার আম্মুর বাসা হচ্ছে লোহজংয়ে। যাই হোক, এরপরে বলি, এইখানেই তখন মুক্তিবাহিনীর ক্যাম্প স্থাপন করা হয়েছিল আর এই জমিদার বাড়িটি পুলিশ ট্রেনিং স্কুল হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়। আর সে সালটা ছিল ১৯৭২ সাল। আর এই জমিদার বাড়িতে ঢুকতেই প্রথমে হচ্ছে বিশাখা সাগর নামে বিশাল এক দিঘি আছে। আপনারা ভালোভাবে খেয়াল করলে দেখবেন যে আমি যখন ভেতরে প্রবেশ করতেছিলাম তখনই হচ্ছে পাশে এই দিঘিটা ছিল বিশাখা সাগর নামে। আর বাড়িতে প্রবেশের জন্য ২টি সুড়ঙ্গ গেটও আছে। আমরা কিন্তু ওই ২টা গেটের একটা গেট দিয়ে ভেতরে ঢুকেছিলাম। এছাড়াও মূল ভবনের পেছনের দিকে পাঁচরা পুকুর ও রানী পুকুর নামে আরও ২টা পুকুর আছে, যেটা আমি একটু পরে আপনাদেরকে দেখাবো। আগে হচ্ছে এই বাড়িগুলো দেখছিলাম আর ছবি তুলছিলাম, বেশ ভালো লাগতেছিল। শোভাবর্ধনে এখানে সুন্দর সুন্দর ফুলের বাগানও আছে। আমরা এখন এই রোড দিয়ে ওই পাঁচরা পুকুরের দিকেই যাচ্ছি। আর এই যে রাস্তাটা, এটার এক পাশে কাইন্ড অফ শিশু পার্কের মতো বাচ্চাদের খেলার জায়গা আছে, আর পাশেই হচ্ছে চিড়িয়াখানার মতো। এখানে অনেক রকমের পশু পাখি ছিল আর আশেপাশে অনেক জীবনমুখী কিছু বাক্য লেখা ছিল, সেগুলো আমরা দেখছিলাম। এই যে সোহাগ দেখতেছিল আর আমার সাথে ফান করতেছিল। আর এই সেই পাঁচরা পুকুর, এটার পাশেই হচ্ছে একটা এরকম দোকান আছে, এখানে বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায়, বাট আমরা যেটা চাচ্ছিলাম সেটা নাই। সোহাগ অনেকক্ষণ ধরে কফি খেতে চাচ্ছিল, সেটাই নিতে যাচ্ছিল, বাট ওইখানে কফি ছিল না। কিন্তু বাইরে থেকে দেখতেছিলাম যে কফি মেশিন আছে। আমরা এখন এই পাঁচরা পুকুরের উপরে আসলাম। এখানে হচ্ছে অনেক মাছ ছিল, মাছগুলো দেখতে অনেক সুন্দর ছিল আর অনেক মাছ ছিল। ওইখানে ঘুরে ছবি টবি তুলে আমরা চারপাশ ঘুরছিলাম, একটা ঝর্ণার মতো দেখলাম। এই ঝর্ণাটাও বেশ সুন্দর ছিল। আর এটা ছিল অ্যাকুরিয়াম, এখানেও কয়েক রকমের মাছ ছিল। আমার কাছে পার্সোনালি অ্যাকুরিয়াম অনেক পছন্দ। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু এখানকার যেই বাংলার হোয়াইট হাউস সেটার যে ইতিহাস সেটা পড়ছিলাম আর আপনার জন্য ক্লিপস নিলাম। আমাদের মহেরা জমিদার বাড়ি ঘোরা শেষ। আমরা অনেকক্ষণ সময় নিয়ে ঘুরছি, দেখছি, ছবি তুলছি, বেশ ভালো লাগছে। বের হওয়ার সময় দেখলাম পাশে যে দোকানটা সেখানে কফি পাওয়া যাচ্ছিল। সোহাগ দেখেই সাথে সাথে ৩ জনের জন্য ৩টা কফি অর্ডার করে দেয়। তো এত বেশি গরম ছিল যে কফি একদম এক সিপেই আমি শেষ করে ফেলতেছিলাম। আর সোহাগ দেখে এটা অনেক মজা পাচ্ছিল, ভিডিও করতেছিল আর আমার সাথে ফান করছিল। তো আমি আসলে এমন একটা সিপ দিছি, আমি আসলে নামাচ্ছিলামই না, আমি পরে নিজেই অনেক হাসছি এই ক্লিপসটা দেখে। আসলে ওই দিন অনেক বেশি গরম ছিল আর রোদও উঠছিল অনেক, যার কারণে ঠান্ডা কফি পেয়ে অনেক ভাল লাগতেছিল। তো আমরা সবাই মিলে এখানে বসে কফি খাচ্ছিলাম, রেস্ট করছিলাম আর আড্ডা দিচ্ছিলাম। পিছনেই ছিল এটা সেই বিশাখা সাগর, মানে এটা কিন্তু একটা দিঘি বাট এটার নাম হচ্ছে বিশাখা সাগর। যাই হোক, আমরা ওইখান থেকে এখন বের হয়ে গেছি। আসার পরে হচ্ছে ট্রেনের সিগন্যাল, ট্রেন যাচ্ছিল আর আমার এরকম ট্রেন দেখতে অনেক ভাল লাগে। এখন আমাদের প্ল্যান হচ্ছে আমরা ২০১ গম্বুজ মসজিদ দেখতে যাব। আমরা এতক্ষণ ছিলাম মহেরা জমিদার বাড়িতে, আর সে প্লেস থেকে ২০১ গম্বুজ মসজিদ সেই প্লেসটাতে যেতে প্রায় ২.৫ থেকে ৩ ঘন্টা ড্রাইভ করা লাগবে। সো ওইটা দেখে আমরা হচ্ছে একটু ডিমোটিভেটেড হচ্ছিলাম, যেহেতু আমাদের হাতে সময় কম অ্যান্ড আরও অনেক প্লেসে যেতে হবে, অনেক ঘোরার প্ল্যান বাকি আছে। বাট তারপরেও এই মসজিদটা এত বেশি সুন্দর, আমি দেখে আসছিলাম। আসার আগে আমার মনে হচ্ছিল যে না দেখলে একদমই মিস। জর্জ ভাইও বলতেছিল যে না, সে যাবেই। তো পরে হচ্ছে বললাম যে না, যত দূরই হোক, যতক্ষণে ড্রাইভ করা লাগে আমরা যাব। আর দেখেন মসজিদটা দূর থেকে দেখতে কত সুন্দর লাগতেছে, মাশাল্লাহ মাশাল্লাহ, আমার কাছে অনেক ভালো লাগতেছিল। আর আকাশটাও সেদিন এত বেশি ক্লিয়ার ছিল যে দেখতে অনেক ভালো লাগতেছিল। গাড়ি থেকে নেমে হচ্ছে এইটুকু পথ একটু হাঁটা লাগে, আর এই পুরো রাস্তা জুড়ে অনেক রকমের দোকান আছে। এখানে খাওয়া দাওয়ার দোকান থেকে শুরু করে প্লাস্টিকের জিনিসের দোকান, খেলনার দোকান, মেয়েদের অনেক ধরনের কসমেটিক্সের দোকান, সবকিছুই ছিল। তো আমরা হচ্ছে ওগুলো দেখতে দেখতে ভেতরে প্রবেশ করলাম। মসজিদটা বিশাল বড় আর অনেক সুন্দর। মহিলা আর পুরুষদের জন্য ঢোকার জায়গা আলাদা।
তো যেহেতু আমি একা আর সোহাগ আর জর্জ ভাই একসাথে, তারা দুজন তো এক সাইড দিয়ে এন্ট্রি করবে, আমাকে হচ্ছে অন্য সাইড থেকে এন্ট্রি করতে হবে। তাই আমরা ভাবলাম যে প্রথমে আমরা মসজিদের যে চারপাশ আছে সেটা ঘুরে দেখব। আমরা মসজিদের চারপাশ ঘুরে দেখছিলাম, আমাদের কাছে বেশ ভালো লাগতেছিল। তো আমি বলবো যারা টাঙ্গাইলে ঘুরতে যান তারা 201 গম্বুজ মসজিদ অবশ্যই দেখে আসবেন। এটা না দেখলে অনেক বড় একটা মিস, কারণ মাসাল্লাহ এই মসজিদটা বেশ সুন্দর, আর যদি উপরে উঠে দেখতে পারেন তাহলে তো আরও ভালো। তো মসজিদের পেছনে হচ্ছে এই নদীটা ছিল, এখানেও নৌকা ভাড়া করে বা এরকম স্পিড বোট ভাড়া করে আপনারা ঘুরতে পারবেন। যদিও আমাদের হাতে টাইম শর্ট ছিল তাই আমরা রেগুলাতে যাই নাই। তো আমরা হচ্ছে জাস্ট নদীটা দেখেই চলে আসছি। এখন মেন কথা হচ্ছে যে আমি আর উপরে উঠি নাই, মানে উপরেই তো বেসিক্যালি 201 গম্বুজ, তো ওইটা দেখতে হলে তো উপরে উঠতে হবে। আমি যেহেতু একা আর আমাকে একাই যেতে হবে, অন্য সাইড থেকে দেখতে হবে, তাই আমি আর উঠি নাই, আমার আর ইচ্ছা হয় নাই। সোহাগ আর জর্জ ভাইয়া উপরে উঠছিল। আমি সোহাগের কাছে ক্যামেরা দিয়ে দিয়েছিলাম যে তুমি ঘুরে ফিরে সব কিছু ভিডিও করে নিয়ে এসো সুন্দর করে, আমি ফোন থেকেই দেখবো না। আর আপনারা তো এখন দেখতেই পারবেন। তো এই তো জর্জ ভাইয়া আর সোহাগ হচ্ছে ভেতরে ঢুকলো। মাশাল্লাহ মাশাল্লাহ, ভেতরটা অনেক সুন্দর আর অনেক বড়। আমার কাছে মসজিদটা এত বেশি ভাল লাগছে যে সোহাগ যেভাবেই ক্লিপস নিয়ে আসছে, ভিডিও করে আনছে, আমি সব কিছু অ্যাড করে রাখছি, কিছুই ডিলিট করি নাই, যাতে আপনারাও একদম ডিটেইলে দেখতে পারেন। কারণ মসজিদটা আসলেই অনেক সুন্দর মাশাল্লাহ। একটু পরে হচ্ছে ও উপরে যাবে, সেখানে 201 গম্বুজটা আছে, ওইটা দেখলে আরও ভালো লাগবে। বাট এখানকার যেই কাজ বা এখানকার যে ডিজাইন সেটাও অনেক সুন্দর ছিল মাশাল্লাহ। আচ্ছা, এই 201 গম্বুজ মসজিদ নিয়েও আপনাদেরকে কিছু ইনফরমেশন দেই। এটার লোকেশন হচ্ছে টাঙ্গাইল জেলার গোলাপপুর উপজেলার দক্ষিণ পাথালিয়া গ্রামে, যা ইতিমধ্যেই পৃথিবীর সর্বাধিক সংখ্যক গম্বুজ বিশিষ্ট মসজিদের স্বীকৃতি পেয়েছে। আর এই মসজিদের মিনারের যে উচ্চতা, সেই দিক দিয়ে যদি এই মসজিদটির অবস্থান নির্ণয় করা হয়, তাহলে এই মসজিদটির অবস্থান হচ্ছে দ্বিতীয়। তাহলে বুঝতেই পারতেছেন যে মসজিদের মিনারের যেই উচ্চতা সেটা কত বড়, কারণ এটার অবস্থান দ্বিতীয়। যাই হোক, এরকম একটা মসজিদ দেখার সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ। সোহাগ এখন উপরে উঠতেছে, উপরেই হচ্ছে 201টি গম্বুজ। তো উপরে উঠতেই হচ্ছে এই সেকেন্ড ফ্লোর থেকে এরকম একটা ভিউ দেখা যায় নদীর, মাশাল্লাহ বেশ সুন্দর। বেসিক্যালি মসজিদের ছাদে সর্বমোট 201টি কারুকার্যময় গম্বুজ থাকার কারণে মসজিদটি 201 গম্বুজ মসজিদ নামে পরিচিতি লাভ করে। 2013 সালের জানুয়ারি মাসে মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে 15 বিঘা জমির ওপর বিশাল মসজিদ ও মসজিদ কমপ্লেক্স নির্মাণ কাজ শুরু হয়। দ্বিতল এই মসজিদের দৈর্ঘ্য 144 ফুট এবং প্রস্থ 144। দৃষ্টিনন্দন মসজিদের ছাদে অবস্থিত মূল গম্বুজটি উচ্চতায় 81 ফুট এবং এই গম্বুজের চারপাশকে ঘিরে 17 ফুট উচ্চতার আরও 200টি গম্বুজ তৈরি করা হয়েছে। মসজিদের চার কোণায় 101 ফুট উঁচু 4টি মিনার রয়েছে। এছাড়াও 81 ফুট উচ্চতার 4টি মিনার পাশাপাশি স্থাপন করা হয়েছে। আর মসজিদের পাশে মূল মিনারটি নির্মাণ করা হয়েছে, যার উচ্চতা 451 ফুট। 201 গম্বুজ মসজিদে একসঙ্গে প্রায় 15,000 মুসল্লির নামাজ আদায়ের সুযোগ রয়েছে। মসজিদের দেয়ালে আঙ্কিত রয়েছে সম্পূর্ণ কোরআন শরীফ। আর মসজিদের প্রধান দরজা তৈরিতে ব্যবহার করা হয়েছে 50 মণ পিতল। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই মসজিদের ইতিহাস শোনার পর যে কেউ এই মসজিদ দেখার ইচ্ছা পোষণ করবে। যেরকম আমিও এই মসজিদ নিয়ে শোনার পর অনেক ইচ্ছা হয়েছিল এই মসজিদটা দেখব, আর আলহামদুলিল্লাহ এসে দেখেও গেলাম। তাই আমি সবাইকে সাজেস্ট করব, যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তারা যদি টাঙ্গাইলে ঘুরতে আসেন তাহলে অবশ্যই এই মসজিদটা ঘুরে যাবেন। এটা মিস করলে একটা বড় মিস হয়ে যাবে, কারণ এটা মাশাআল্লাহ অনেক সুন্দর এই মসজিদটা। সোহাগ ঘুরে ঘুরে দেখছিল আর পুরোটাই ভিডিও করছিল, আমিও পুরোটা ক্লিপসই অ্যাড করে দিয়েছি। আপনারাও দেখেন, আমার কাছে অনেক ভালো লাগতেছে অ্যান্ড আই হোপ আপনাদের কাছেও ভালো লাগবে। আর কারা কারা টাঙ্গাইলের এই 201 গম্বুজ মসজিদটা ঘুরে দেখছেন অলরেডি আমার আগে, তারা আমাকে কমেন্ট করে জানায়েন এই ভিডিওতে, অ্যান্ড কার কাছে কেমন লাগছে সেটাও জানাবেন। আমাদের পুরো মসজিদটা ঘোরা শেষ, এখন আমরা ব্যাক করব। নিচে গিয়ে আমরা হালকা পাতলা কেনাকাটাও করেছিলাম, সেটার ক্লিপস নেওয়া হয় নাই। এখন আমরা চলে যাব ডিরেক্ট তাঁতপল্লিতে, সেখানে গিয়ে আমরা শাড়ি বোনানো দেখব, ওইখান থেকে শাড়িও কিনবো। তো ফাইনালি চলে আসলাম তাঁতপল্লিতে।
আবার কতজন ট্রাক্টর ম্যাক্টরের মধ্যে আবেদনের মধ্যে ওই ধরনের কিনে আমরা শাড়ি টাড়ি বানান না? হ্যাঁ শাড়ি টাড়ি বানান না? শাড়ি বানাই এইটা একটা শাড়ি হবো না এটা তো শাড়ি হবে না। না এটা হলো অন্য তাহলে ডিজাইন করে নেবো তাহলে শাড়ি হবে এই সুতার রোলগুলো কিনে আনেন না? হ্যাঁ সুতার রোলগুলো কিনে আনেন? তাহলে কিনা রে কিনাইলে আবার আড়ং লাগে আইডা আবার পেছন লাগে এর মধ্যে অনেক রকমেরই আছে মেয়ের কাছে আবার আড়ি গরম লাগে তো উনি বেসিক্যালি পাঞ্জাবি বানাচ্ছিল, তাই আমরা অন্য আরেক জায়গার সন্ধান করতেছিলাম যেখানে আমরা অ্যাকচুয়াল শাড়ি বানানো দেখতে পারবো। এরপর আমাদেরকে উনি এই ঠিকানাটা দেয়, আমরা হচ্ছে এইখানে চলে আসি শাড়ি বানানো দেখতে। তো এখানে হচ্ছে আসার পরে সোহাগ জিজ্ঞেস করতেছিল যে শাড়ি বানাচ্ছে সেটা দেখা যাবে কিনা। তারা খুব সুন্দর করে বলতেছিল যে হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখেন। তো তখন খুব ভালো লাগতেছিল অ্যান্ড ভেতরে গেলাম আমরা। আর সত্যি বলতে এখানকার মানুষগুলো না অনেক ভালো, আপনি কথা বললে তারা একটু বিরক্ত হয় না। আপনি যাই জিজ্ঞেস করবেন খুব সুন্দরভাবে উত্তর দেয় আর খুবই সহজ সরল তারা। আমার কাছে অনেক ভালো লাগছে। এটা শাড়ি বুনতে কতক্ষণ লাগে? 7 দিন। অনেক ধৈর্যের কাজ। আমরা প্রায় অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের সাথে কথা বললাম আর কিভাবে শাড়ি বুনে তারা সেটা দেখলাম। এরপর তাদেরকে জিজ্ঞেস করলাম যে আমরা এই শাড়িগুলোই কোথায় কিনতে পাবো। তো তারা আমাদেরকে আবার তাদের দোকানের অ্যাড্রেস দিয়ে দিল। তো আমরা হচ্ছে তাদের দোকানের অ্যাড্রেসে চলে আসলাম। এখানে এসে দেখলাম তো বিরাট দোকান, অনেক অনেক শাড়ি। কোনটা রেখে কোনটা চুজ করব মাথায় কাজ করছিল না। আর আমি এমনি তো শাড়ি লাভার না, শাড়ি পরিও না, কিন্তু ট্রাস্ট মি আমার অনেক শখ ছিল আমি এরকম টাঙ্গাইলে এসে শাড়ি কিভাবে বানায় সেটা দেখব আর শাড়ি কিনে নিয়ে যাব। তো আমার এই শখ দেখে সোহাগ অনেক খুশি হয়েছে যে যেই মেয়ে কখনো শাড়ি পরে না, শাড়ি পছন্দ করে না, ও শাড়ি কিনতে চাচ্ছে। তো আমাকে বলতেছিল তোমার যেটা যেটা ভালো লাগে সেটা সেটাই নাও। এই দোকানে মোটামুটি অনেকগুলো শাড়ি দেখার পর একটা শাড়ি অনেক পছন্দ হয়ে যায়। বাট তারপর মনে হলো যে এখানে তো আর অনেক দোকান আছে, সেগুলো একটু ঘুরে আসি। ওইগুলা ঘোরার পর আমার একটা শাড়িও পছন্দ হয় নাই। তারপর আবার এই দোকানে ফেরত এসে যে শাড়িটা পছন্দ করে রেখে গিয়েছিলাম ওই শাড়িটাই নিচ্ছিলাম। তো আমি যে শাড়িটা পছন্দ করেছিলাম ঠিক সেম শাড়িটাই জর্জ ভাইও একটা নিয়েছিল। বেসিক্যালি আমার এই শাড়িটার কালারটা অনেক পছন্দ হয়েছিল আর সোহাগও অনেক পছন্দ করেছে, বলতেছিল তোমাকে পরলে মানাবে। তো এই শাড়িটা হচ্ছে নিয়ে নিলাম, জর্জ ভাইও একটা নিয়ে নিল। শাড়ি কেনার পর আমার যে কি ভালো লাগতেছিল আমি আপনাদেরকে বলেও বুঝাইতে পারবো না, কারণ আমি মাত্রই দেখে আসলাম যে এই শাড়িগুলো তারা বানাচ্ছে আর ওই শাড়িগুলো থেকেই আমি একটা শাড়ি কিনে নিয়ে আসলাম। এটার ফিলিংসটাই না অন্যরকম, আমার কাছে অনেক ভালো লাগতেছিল। আর এখন আমরা যাব আমার আম্মুর জন্য শাড়ি কিনতে আর আমার শাশুড়ি আম্মুর জন্য শাড়ি কিনতে। অনেকগুলো দোকান ঘোরাফেরা করার পর এই শাড়িটা আমার আম্মুর জন্য পছন্দ হয়েছে আর পাশের শাড়িটা আমার শাশুড়ি মায়ের জন্য পছন্দ হয়েছে। মজার ব্যাপার হচ্ছে এই দুইটা শাড়ি আমার নিজের জন্য অনেক পছন্দ হচ্ছিল, আমি আমার নিজের জন্য নিতে চাচ্ছিলাম, বাট তারা আমাকে এটার কোনো কপি দিতে পারে নাই। যার কারণে আমি আমার শাশুড়ি মা আর আমার নিজের মা দুজনকেই বলে রাখছি যে আম্মু তোমরা এই শাড়ি পরে আমাকে দিয়ে দিবা, আমি আগেই বুক করে রাখলাম। মানে আমার কাছে এত ভালো লাগছে এই শাড়ি দুইটা। ফাইনালি আমাদের কেনাকাটা শেষ, সোহাগ বিল দিচ্ছিল আর আমার মনের মধ্যে অনেক আনন্দ হচ্ছিল। ট্রাস্ট মি গাইস, এটার ফিলিংসটা একদম অন্যরকম, মানে খুবই ভালো লাগতেছিল। এমনিতে আমি শাড়ি পছন্দ করি না, বাট আমি এত ইন্টারেস্ট নিয়ে ওই দিন টাঙ্গাইলে শাড়ি কিনছি আমি জাস্ট বলে বুঝাইতে পারবো না। বিশেষ করে আমার নিজের জন্য যেটা নিয়েছি সেটা তো আমার অনেক পছন্দ হয়েছিলই, পাশাপাশি আমার আম্মুর জন্য আর আমার শাশুড়ি আম্মুর জন্য যেটা নিয়েছি সেই দুইটাও আমার অনেক পছন্দ হয়েছিল। ফাইনালি আমরা এখন বাসায় ব্যাক করব। অলরেডি 7:38 বেজে গিয়েছে, বাট বাসায় যাওয়ার আগে আমাদেরকে মিষ্টি নিতে হবে। ইয়েস, আমার মনে আছে মিষ্টি নেওয়ার কথা। তো আমরা চলে আসলাম কালিদাস ভান্ডারে। এখানে এসে আমরা কালো জাম, চমচম আর সন্দেশটা নিতে যাচ্ছিলাম, বাট আমাদের ব্যাড লাক যে কালো জামটা শেষ হয়ে গিয়েছে। তো পরে আর কি করব, আমরা চমচম নিলাম আর হচ্ছে গুড়ের সন্দেশটা নিলাম। আমি ভেতরে গিয়ে এইবারও তাদের মেকিং প্রসেসটা দেখতেছিলাম, তারা হচ্ছে গুড়ের সন্দেশ বানাচ্ছিল। তো টাঙ্গাইলের ওয়ান ডে ট্রিপটা আজকে এখানেই শেষ হচ্ছে। টাঙ্গাইল নিয়ে আপনাদের অন্য কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন আর এই ভিডিওটা কেমন লেগেছে সেটাও জানাবেন। টাটা।